রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন দুই মুক্তিযোদ্ধা, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ ও মোহাম্মদ নাসিম। পরিবারের কাছে যেতে না পারায় প্রধানমন্ত্রীর আক্ষেপ। করোনায় দেশে আরো ৩২ জনের মৃত্যু, বেড়ে দাঁড়ালো ১১৭১। নতুন শনাক্ত ৩১৪১ জন। ঢাকার ৪৫ ও চট্টগ্রামের ১১টি এলাকা রেড জোন। করোনা পরীক্ষায় বাড়ছে জট, জমে আছে ২১,০০০ নমুনা। ফল পেতে দেরি হওয়ায় ভোগান্তি, উপজেলা পর্যায়ে ল্যাব সুবিধার তাগিদ। মেডিকেল অক্সিজেনের নামে চট্টগ্রামে বিক্রি হচ্ছে মারাত্মক ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। শারীরিক নানা জটিলতার সঙ্গে দুর্ঘটনার শঙ্কা, জড়িত ৪ প্রতিষ্ঠান। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। রাষ্ট্রীয় মর্যাদায় গোপালগঞ্জে পারিবারিক কবরস্থানে শায়িত হলেন মুক্তিযোদ্ধা ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। করোনা পজিটিভ হওয়ায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই জানাজায় অংশ নেন স্থানীয় রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ। এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে স্বজন, সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনে। যে গোপালগঞ্জে জন্ম, বেড়ে ওঠা রাজনৈতিক ব্যক্তি, সেখানেই কফিনবন্দি ফিরে এলেন সবার প্রিয় নেতা। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ গোপালগঞ্জ কেকানিয়া মাঠে পৌঁছালে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মান গার্ড অফ অনার। রাষ্ট্রীয় সম্মাননা জানানোর পরপরই তার কফিনে শ্রদ্ধা নিবেদন করে স্থানীয় আওয়ামী লীগ সহ সর্বস্তরের জনতা। দীর্ঘদিনের সহযোদ্ধাকে এক নজর দেখতে আসেন রাজনৈতিক কর্মীরা। বিপদে আপদে সর্বাবস্থায় ওনাকে ডাক দিলে প্রায় উনি সেটাকে সারা দিয়ে গ্রামে চলে আসতেন। নীতি এবং আদর্শের প্রশ্নে কারোর সাথে আপোষ কখনো করেন নাই। বাদ-আসর কেকানিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন কয়েকশো মানুষ। তারা ধর্ম প্রতিমন্ত্রীর আত্মার মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেন। এরপর দাফন করা হয় পারিবারিক কবরস্থানে। দীর্ঘদিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করা শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে স্বজন, সহকর্মী ও রাজনৈতিক অঙ্গনে। শেখ আব্দুল্লাহ ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান ২০১৯ সালের জানুয়ারি মাসে। এরপর ঢেলে সাজান নিজ দপ্তর, কমিয়ে আনেন পুরো হজ ব্যবস্থাপনার নানা জটিলতা। নিবেদিত, নিঃশর্ত এবং একনিষ্ঠ বঙ্গবন্ধুর আদর্শের কর্মী মাননীয় প্রধানমন্ত্রীর একজন অনুগত ভক্তকে আমরা হারাইছি। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দীর্ঘদিন নেতৃত্বে সুসংগঠিত করে রাখছে। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়ে এই মানুষটি শুধু যে হজ ব্যবস্থাপনার কাজ করেছেন তা নয়, তিনি এদেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ের স্পন্দন বুঝতে পারতেন। তিনি এদেশের সমগ্র আলেম ওলামাদের সাথে ওনার একটা গভীর আত্মার সম্পর্ক ছিল। গতকাল শনিবার হঠাৎ অসুস্থতা দেখা দিলে শেখ মোহাম্মদ আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হয় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানে রাত ১১:৩০টার দিকে মারা যান তিনি। রোববার অ্যাম্বুলেন্স যোগে গোপালগঞ্জে নেওয়া হয় ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মরদেহ। সময় সংবাদ, গোপালগঞ্জ। বনানীতে মা বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা, বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার দুদফা জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। তার কফিনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। জানাজায় অংশ নিয়ে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা বলেন, অদম্য আওয়ামী লীগ নেতার প্রস্থানে রাজনীতির মাঠে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে। শাহরিয়ার জামান দীপকে সঙ্গে নিয়ে আজহার লিমনের রিপোর্ট। লাল সবুজের পতাকায় মোড়ানো যমুনাপাড়ের তুখোড় রাজনীতিক মোহাম্মদ নাসিম। করোনা সংকটের প্রেক্ষাপটে সীমিত পরিসরে বনানী কবরস্থান মসজিদ প্রাঙ্গণে তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমকে গার্ড অব অনারে বিদায় জানানো হয়। বঙ্গবন্ধু কন্যার ঘনিষ্ঠ সহচরকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন দুই সামরিক সচিব। আওয়ামী লীগ সহযোগী সংগঠন ও ১৪ দল শ্রদ্ধা জানায় বর্ষিয়ান নেতাকে। স্বাস্থ্যবিধি মেনে শেষ বিদায় দিতে ছুটে আসেন মোহাম্মদ নাসিমের রাজনৈতিক সহযোদ্ধারা। তারা বলেন, জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুরের যোগ্য উত্তরসূরি ছিলেন তিনি।
একজন নেতা যে আমৃত্যু পর্যন্ত একটি নীতি ও আদর্শের প্রতি আমৃত্যু অবিচল থাকতে পারেন, সেটি বারবার স্মরণ রাখবেন। তিনি একজন অসম সাহসী আপোষহীন নেতা, তিনি কর্মী বান্ধব নেতা, তিনি জনবান্ধব নেতা। অধিকার আদায়ের আন্দোলনে তিনি ছিলেন পুরোধা, তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, তার কণ্ঠ ছিল সোচ্চারিত। সিরাজগঞ্জের কাজীপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান পরিবারের সদস্যরা। করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে আমরা শুধুমাত্র মানুষের কথা চিন্তা করে আমার বাবার এই শেষ ইচ্ছাটি পূরণ করতে পারলাম না। আমার সিরাজগঞ্জের উত্তরবঙ্গের লক্ষ কোটি মানুষের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। রোববার বেলা 11টার দিকে সমস্ত আনুষ্ঠানিকতা শেষে দাফন করা হয় চারবারের এই মন্ত্রীকে। শ্রদ্ধা জানাতে আসা এসব মানুষেরা বলছেন, মোহাম্মদ নাসিমের প্রস্থান নিঃসন্দেহে রাজনীতির মাঠের এক বড় শূন্যতা। তবে তার দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ত্যাগের যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য পাঠ্য হবে যুগ যুগান্তর। সময় সংবাদ, ঢাকা। একই দিনে দুজনের মৃত্যুর ঘটনা বড় শোকের। দেশ ও দলের জন্য তা অপূরণীয় ক্ষতি। আওয়ামী লীগের প্রয়াত দুই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে সংসদের চলতি অধিবেশনে শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নেন তিনি। করোনা বাস্তবতায় প্রিয়জনদের পাশে না দাঁড়াতে পারার আক্ষেপও তুলে ধরেন সরকার প্রধান। রীতি অনুযায়ী সদ্যপ্রয়াত সংসদ সদস্য মোহাম্মদ নাসিম ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যুতে জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনেই শোক প্রস্তাবের আলোচনা। শোকাতুর রাজনৈতিক সহযোদ্ধারা স্মরণ করেন প্রয়াত দুই নেতার কর্মময় জীবন। সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাজনৈতিক অঙ্গনে মোহাম্মদ নাসিম ও শেখ আবদুল্লাহর অবদানের কথা স্মরণ করেন। রাজনীতি করতে যে সবসময় নাসিম ভাই আমার পাশে পেয়েছি। আসলে আমার জন্য খুব কষ্ট হচ্ছে বলতে, যেভাবে সবাইকে হারানো খুবই দুঃখজনক। করোনার নিষ্ঠুর বাস্তবতায় প্রয়াত নেতাদের পাশে দাঁড়াতে না পারার আক্ষেপও ছিল সরকার প্রধানের কণ্ঠে। জানাজা পড়া, সেখানে একটু ফুল দেওয়া, পরিবারের সাথে দেখা করা, কিন্তু এমন একটা অস্বাভাবিক পরিবেশ যে আমরা এবার সেটা করতে পারলাম না। আজকে আমি পার্লামেন্টে আসবো, আমাকে কিন্তু অনেক জায়গা থেকে ভীষণভাবে বাধা দেওয়া হয়েছে। অনেকে নিষেধ করেছে, না আপনি যাবেন না, আপনি যাবেন না। কে একটা অদৃশ্য শক্তি, তার ভয় ভীত হয়ে থাকবো, এটা তো হয় না। কোভিড-19-এর আগ্রাসী থাবা থেকে মানুষ বাঁচাতে সংক্রমণ ঝুঁকিতে থাকা এলাকাগুলো লকডাউনের আওতায় থাকবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। করোনার ভয়ে তাদেরকে তো আমরা না খাওয়ায় মারতে পারি না, তাদের জীবন যাত্রাটা যে চলে সেটা তো আমাদের করতে হবে। তো আমরা এখন যেটা ঠিক করেছি, কোন কোন এলাকায় বেশি দেখা যাচ্ছে সেটা লকডাউন করা, সেখানে আমরা আটকাচ্ছি যেন ওখান থেকে কোনো রকম আর সংক্রামিত না হয়। সংসদীয় আনুষ্ঠানিকতা শেষে প্রয়াত নেতাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন আইন প্রণেতারা। তারও রুহের মাগফিরাত কামনা করছে আল্লাহ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনা আক্রান্ত হয়ে আরও 32 জন মারা গেছেন। এ নিয়ে মারা গেলেন 1171 জন। নতুন করে 3141 জনের দেহে শনাক্ত হয়েছে এ ভাইরাস। রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 903 জন। বুলেটিনে সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়। ক্ষুদ্র ভাইরাস, অথচ কি তার ব্যাপক প্রভাব। 8ই মার্চ দেশে শনাক্তের পর থেকে 15তম সপ্তাহের প্রথম দিনেও অব্যাহত আছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যার ব্যাপকতা। চীনকে টপকে বিশ্বে আক্রান্তের সংখ্যা বিবেচনায় 18তম স্থানে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের স্থান চতুর্থ আর পাকিস্তান 15তম। শেষ 24 ঘন্টায়ও অব্যাহত আছে আক্রান্ত ও মৃত্যুর এই হার। এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 87,520 জন। 24 ঘন্টা সুস্থ হয়েছেন 903 জন। এ পর্যন্ত 18,730 জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনার সুস্থতার হার 21.40%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 32 জন। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার 1.34 ভাগ। তবে এর মধ্যে দেশের বেশ কয়েকজন বিশিষ্টজন ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রাণ হারিয়েছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতের কথা বলছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ আক্রান্ত হচ্ছেন এবং অনেকেই মৃত্যুবরণ করেছেন। অনেক দেশ শতভাগ
মানুষ মাস্ক পরে করোনা সংক্রমণ কমিয়েছে। কাজেই সকলের প্রতি আবারও অনুরোধ জানাচ্ছি, যার যার অবস্থান থেকে শতভাগ মাস্ক পরা নিশ্চিত করুন। নতুন যোগ হওয়া একটি সহ সারা দেশে এখন 60টি কেন্দ্রে নমুনা সংগ্রহ করা হচ্ছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার আফজাল হোসাইন। বাংলাদেশে আক্রান্তের দিক থেকে বিশ্বে এখন করোনা সংক্রমণের 19তম অবস্থানে রয়েছে এবং মৃত্যুর 19তম অবস্থানে রয়েছে এবং মৃত্যুর দিক থেকে 31তম অবস্থানে রয়েছে। তো বিশ্লেষণের আগে আমরা আজকে 14 জুনের বাংলাদেশের করোনার সার্বিক চিত্র যদি দেখি, তাহলে দেখব দেশের 62টি ল্যাবে 14,505টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছে 3,141 জন করোনা রোগী এবং সবশেষ 24 ঘন্টায় মারা গেছে 32 জন। মৃত্যুর হার যদি আমরা বলি যে 1.34% এবং সবশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছে 903 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে 18,730 জন। গত 7 দিনে বাংলাদেশের করোনা সংক্রমণের চিত্রটা দেখি, তাহলে দেখতে পাবো যে 8 জুন থেকে 14 জুন পর্যন্ত করোনা সংক্রমণের হার প্রতি 100 জনে 20 থেকে 21 জনের মধ্যেই কিন্তু ঘুরপাক খাচ্ছে। সবশেষ 12 জুন সবচেয়ে বেশি করোনা আক্রান্তের রোগীর সংখ্যা পাওয়া গেছিল 3,471 জন। 14 জুন এই সংক্রমণের হারটি কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 21.5%। বাংলাদেশে সর্বপ্রথম 8ই মার্চ করোনা রোগী শনাক্ত হয়েছিল 3 জন। এরপর এখন বাংলাদেশে করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 87,520 জন। বাংলাদেশে প্রথম করোনা রোগী মৃত্যুর সংবাদ দিয়েছিল ICR 18 মার্চ 1 জন। এরপরে এর 1 মাস 18 এপ্রিলে আমরা দেখেছি মৃত্যুর সংখ্যা 84 জন এবং 18 মে এই সংখ্যাটা দাঁড়িয়েছিল 349 জন। আজকে 14 জুনে এর সংখ্যাটা বেড়ে 1,171 জনে দাঁড়িয়েছে। কোভিড সংক্রমণের উৎস দেশ চীন, যেখানে 2 মাসে করোনা সংক্রমণের হারটা নিম্নমুখী হয়েছিল, বাংলাদেশে 4 মাসেও সেই হারটি কিন্তু আমরা ঊর্ধ্বমুখী দেখছি। নিজে সচেতন হতে হবে, পরিবার পরিজনকে সচেতন করতে হবে, তাহলেই কিন্তু করোনা থেকে আমাদের মুক্তি মিলবে। এই ছিল আজকের বিশ্লেষণে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের মোট 45 এবং চট্টগ্রামের 11টি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এই ঘোষণা দেয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 28টি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 17টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, বাড্ডা, খিলগাঁও, ওয়ারী, পুরান ঢাকা, ধানমন্ডি সহ অনেক এলাকাই এসেছে রেড জোনের আওতায়। চট্টগ্রামে পোর্ট এলাকা, হালিশহর, পাহাড়তলী, কোতোয়ালি সহ 11টি এলাকা এসেছে এই আওতায়। এসব এলাকায় আইসোলেশন সেন্টার, খাদ্য ও সামাজিক সহায়তা ও স্বাস্থ্যবিধির প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্থানীয় সরকার বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়। এর আগে করোনা সংক্রমণ অনুসারে দেশব্যাপী এলাকাভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত নেয় সরকার। করোনার আক্রান্ত ব্যক্তির সংখ্যা অনুসারে এলাকাগুলোকে ভাগ করা হচ্ছে লাল, হলুদ ও সবুজ জোনে। এর অংশ হিসেবেই রাজধানীর রায়ের বাজারে চলছে পরীক্ষামূলক লকডাউন কার্যক্রম। কোভিড পরীক্ষায় ধীরগতির কারণে জমে আছে 21,000-এরও বেশি নমুনা, আর সে কারণে পরীক্ষার ফল পেতেও লেগে যাচ্ছে লম্বা সময়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, পরীক্ষার সক্ষমতা বাড়লেও নমুনা সংগ্রহ অনুপাতে তা পর্যাপ্ত নয়, আর তাই দক্ষ টেকনিশিয়ান নিয়োগ, উপজেলা পর্যায়ে ল্যাব সুবিধা ও সমন্বয় বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সাইদুর রহমানের ছবিতে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট। কোভিড-19 শনাক্তে নমুনা পরীক্ষার লাইন দীর্ঘ হয়ে চলেছে। নমুনা দিতে সময় লেগে যাচ্ছে কয়েকদিন, রিপোর্ট পেতেও বাড়ছে প্রতীক্ষার প্রহর। এরকম ভোগান্তি আশা মানুষ করে না, চরম ভোগান্তি। তিন দিন ঘোরার পর এরপর সিরিয়াল দিতে পারছে। স্যাম্পল দিতেও একটা ভোগান্তি, এমনকি রিপোর্ট পাইতেও একটা ভোগান্তি। 5 দিন পর্যন্ত সময় লেগে যায়। গত 1 মাসের পরিসংখ্যানে দেখা যায়, সংগ্রহের তুলনায় পরীক্ষা কম হওয়ায় পড়ে আছে 21,000-এর বেশি নমুনা। দিন গড়ানোর সঙ্গে বাড়ছে জমে থাকা নমুনার সংখ্যা। সবচেয়ে বেশি জট বাড়ে গত 15 দিনে। এ সময় নমুনা সংগ্রহের তুলনায় পরীক্ষা কম হয়েছে 7.58%, যা আগের 15 দিনে ছিল
3.57%। গত 15 দিনে কেবল একদিন সংগ্রহের তুলনায় পরীক্ষার হার ছিল বেশি। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে প্রথম ব্যাচটার যেহেতু একটু ত্রুটি দেখা দিয়েছে সেই জন্য ওইটাই আবার দ্বিতীয়বার চালাতে হচ্ছে। তখন হলো সে যেখানে প্রায় 200-র মতো করতে পারতো সেখানে 100 মতো করেই হলো তাকে শেষ করতে হচ্ছে। আমরা যদি সরকারি বেসরকারি পর্যায়ে যদি অনুমতি দেই যে তারা হলো মেশিন কিনতে পারবে, তাহলে তারাও টেস্ট করতে পারবে, অন্তত নিজের রোগীদের করতে পারবে। আর আমরা হলো আরও কিছু নতুন টেস্ট পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার বিষয়টি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে করোনা মহামারী। নমুনা জট কমানো আর পরীক্ষার হার বাড়াতে সমন্বিত উদ্যোগের তাগিদ তাদের। লোক রিক্রুটমেন্ট হবে, তাদের ট্রেনিং হবে, তাদের প্লেসমেন্ট হবে, ল্যাবরেটরি সমস্ত জায়গায় সেট আপ হবে। উপজেলা হসপিটালে একটা করে ল্যাবরেটরি থাকতে হবে এবং সমন্বয় করতে হবে। এর মধ্যে কিছু যন্ত্রপাতিও কিনতে হবে, তারপরে এই জিনিসটা ওভারকাম করা যাবে। দেশে একদিনে গত 9 জন সর্বোচ্চ নমুনা সংগ্রহ হয়েছে 17,209 জনে, আর সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে 12 জন 15,990 জনের। দেশে কোভিড-19 শনাক্তে নমুনা পরীক্ষার পরিসর বেড়েছে বটে, তবে বৃদ্ধির হার কতটা পর্যাপ্ত তা নিয়ে রয়েছে প্রশ্ন। অন্যদিকে নমুনা পরীক্ষার ফল পেতেও লেগে যাচ্ছে কয়েকদিন, যার ফলে জটিলতা তৈরি হচ্ছে চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রেও। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে শিল্প কারখানায় লোহা কাটা সহ ভারী কাজে ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেন হিসেবে বাজারজাত করা হচ্ছে বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। একদিকে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, অন্যদিকে এর সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এই অবস্থায় এ কাজের সঙ্গে জড়িত 4টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে ভ্রাম্যমাণ আদালত। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট নিবারণে সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেনের। মূলত রক্তে অক্সিজেনের মাত্রা বজায় রাখতে কৃত্রিম অক্সিজেন সরবরাহ করা হয়, আর এই অক্সিজেন হয় একেবারে মানবদেহের উপযোগী। এতে অন্য কোনো উপকরণের সংমিশ্রণ ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। চাহিদা অনুযায়ী সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আর এর ফলে শুরু হয়েছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে নানা কারসাজি। অভিযোগ উঠেছে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সিলিন্ডারকে রূপ দেওয়া হচ্ছে মেডিকেল সিলিন্ডারে। ভ্রাম্যমাণ আদালত বাড়তি দামের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে প্রমাণ পায় মানবদেহের জন্য ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেনে রূপ দেওয়ার অপচেষ্টার। ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের যে অক্সিজেন যারা তৈরি করে মেডিকেল গ্রেডে কনভার্সন বা মিক্সিং, সেখানে সেই ব্যাপারটি ঘটেছে। চিকিৎসকদের মতে মেডিকেল অক্সিজেনের পরিবর্তে মুমূর্ষু রোগীদের ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন দেওয়া হলে তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের ইম্পিউরিটিস থাকে, সেটিকে দেওয়া হয় লাংসের ক্ষতি থেকে শুরু করে এবং সমস্ত অর্গান ক্ষতি করে ভালোর চেয়ে খারাপ হতে পারে। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সিলিন্ডারের কারণে বাসাবাড়িতে বিস্ফোরণের মতো দুর্ঘটনার সংখ্যা সিভিল সার্জনের। ভেজাল সিলিন্ডারে এটা বিস্ফোরণ হতে পারে, এই ধরনের অক্সিজেন যাতে বাজারে না আসতে পারে সে ব্যাপারে সবাই সজাগ থাকতে হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে গেছেন, তবে যারা এখনো ব্যবসা করছেন তারা অভিযোগ অস্বীকার করছেন। আমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের মূলত ব্যবসা, আর আমরা লিন্ডের ডিলার হিসেবে লিন্ডের অক্সিজেনগুলো আমরা বিক্রি করি, সাধারণত যা রিফিল বিক্রি করি। অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডের তথ্য অনুযায়ী বর্তমানে নগরীতে ছোট সাইজের 350 এবং বড় সাইজের 300 মেডিকেল অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এডিস মশা নিধনে সারা বছরের ওষুধ মজুদ আছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। রোববার রাজধানীর খিলগাঁও ও রমনা পার্ক লেকে হাঁস অবমুক্ত করে বছরব্যাপী মশা নিধন কার্যক্রমের সূচনা করেন। এদিকে মশা নিধনে ঢাকা উত্তরে নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় 1,10,000 টাকা জরিমানা করা হয় কয়েকজন বাড়ি মালিককে। বর্ষা মৌসুম শুরু হতে না হতেই এডিস মশা নিয়ে দুশ্চিন্তায় নগর ঢাকার মানুষ। মাঝে মাঝেই থেমে থেমে বৃষ্টি আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে। এমন অবস্থায় বছরব্যাপী সমন্বিত মশক ব্যবস্থাপনার আওতায় রাজধানীর খিলগাঁও ও রমনা লেকে জলাশয় পরিষ্কার ও হাঁস অবমুক্ত করেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। এ সময় তিনি বলেন, মশা নিধনে পুরো বছরের ওষুধ মজুত করা হয়েছে, প্রয়োজনে আরও ওষুধ আমদানি করার কথাও জানান দক্ষিণ সিটির মেয়র। সবাই যদি নিষ্ঠার সাথে কাজ করে আমরা ইনশাআল্লাহ মশক নিধন করতে সফল হব এবং পর্যাপ্ত যন্ত্র রয়েছে, নতুন যন্ত্র আনা হয়েছে। অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশনের বিশেষ অভিযানে রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় কয়েকজন বাড়ি মালিককে জরিমানা করা হয়। লার্ভার যে উপস্থিতি এটি
তার ব্যক্তিগত প্রেমিসেসে পাওয়া গেছে। আর সচেতনতার বিষয়টি আমরা মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক, প্রিন্ট প্রত্যেকটি মিডিয়ার মাধ্যমে, গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে আমরা সচেতন করছি। তারপরেও যারা সচেতন হচ্ছেন না তাদেরকে আসলে আমাদেরকে শাস্তির আওতায় আনা ছাড়া আর কোনো বিকল্প নেই। লোক দেখানো অভিযান শুধু নয়, মশা নিধনে আরও আন্তরিক হবার কথা বলছেন এলাকাবাসী। আজকেই দেখলাম লোকজনের সমাগম, মাইকিং করতেছে মশা নিধনের জন্য বা এই সচেতনতার জন্য, এর আগে দেখিনি। আমাদেরকে আর কেউ মানে কখনো সতর্ক করা হয় না, আমরা খুব সাবধানে থাকি। মশা নিধনে উত্তর সিটি কর্পোরেশন প্রতি মাসের 10 দিন বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। করোনা আতঙ্কের মধ্যেই রাজধানীর 2 সিটি কর্পোরেশন এবার 25টি স্থানে বসবে কোরবানির পশুর হাট। এই অবস্থায় বাণিজ্যের চেয়ে জনস্বাস্থ্য ও জনস্বার্থ বিবেচনার তাগিদ নগরবাসী ও পরিবেশবিদদের। অন্যান্য বারের মতো শহরের মধ্যে না রেখে বাইরে হাট বসানোর আহ্বান তাদের। প্রতি বছর এই বিভিন্ন শর্ত জুড়ে দিয়ে রাজধানীর ভেতরে অস্থায়ী পশুর হাট বসে। নির্ধারিত স্থানে হাটের গণ্ডি সীমাবদ্ধ না থাকা, পরিচ্ছন্নতায় উদাসীনতা, নির্দিষ্ট সময়ে অবকাঠামো না সরানো সহ নানা অনিয়ম তৈরি হয়। সাধারণ নিয়মের পাশাপাশি গত বছর ডেঙ্গু জ্বরের আতঙ্কের কারণে বেঁধে দেয়া বিধিনিষেধও উপেক্ষিত ছিল বেশিরভাগ হাটে। বিগত সময়ের এই অভিজ্ঞতার কথা উল্লেখ করে নগরবাসী ও পরিবেশবিদরা বলছেন, কয়েক বছর যাবৎ শহরের বাইরে পশুর হাট বসানোর দাবি উপেক্ষিত থাকলেও এবার করোনা সংক্রমণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। খালি জায়গাগুলোতে যদি ডিস্টেন্স মেনটেন করে পশুগুলাকে সাজানো হয় এবং মানুষ স্বাস্থ্যবিধি নিজেরা উদ্বুদ্ধ হয়ে মানা, অনেক ভালো হবে। শহর অভ্যন্তরের সড়ক, মাঠ, খোলা জায়গা অবশ্যই জনস্বাস্থ্যের এই ক্রান্তিকালে যে কোনো ধরনের এ ধরনের ব্যবহার থেকে পরিত্যাজ্য ঘোষণা করা উচিত। তবে বাজারের সংখ্যা কমানো কিংবা জায়গা পরিবর্তনের বিষয়টি আমলে নেয়নি কোনো কর্তৃপক্ষই। এবার খেলার মাঠ কিছুটা ছাড় পেলেও রাস্তা ও লোকালয় রয়েছে প্রস্তাবিত হাটগুলোতে। ঢাকা উত্তরে গত বছর 9টি থাকলেও এবার আরেকটি অস্থায়ী হাট বাড়ছে। গাবতলীর স্থায়ী হাটটি সহ এবার 10টি জায়গায় ইজারার প্রস্তুতি চলছে। দক্ষিণ সিটি কর্পোরেশনে গত বছরের মতো এবারও 14টি পশুর হাট ইজারা দেওয়া হবে। এখনো তো ওই সময়টা সামনে আসে নাই, আমাদের প্রিপারেশন আছে। এরিয়া বড় করে জায়গা নিয়ে যত স্বাস্থ্যবিধি মেনেই গরুর হাট হবে। প্রত্যেক বাজারের জন্য পৃথক পৃথক টিম থাকবে। আমরা সমন্বিতভাবে সেটা বাস্তবায়ন করব, যাতে সর্বোচ্চ পর্যায়ে সেই সরকারের স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়। কুরবানির সময় মফস্বল থেকে ঢাকায় মানুষের ব্যাপক সমাগম থাকায় এবার তাদের খাদ্য, অবস্থান ও প্রয়োজনীয় চিকিৎসা সহ পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন হবে বলে আশ্বাস 2 সিটি কর্পোরেশনের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় আম্পানে উত্তাল সমুদ্র থেকে ফেরা মাছ ধরা ট্রলারগুলো আগামী 2 মাস আর সমুদ্র যেতে পারবে না। সমুদ্রে চলা 65 দিনের নিষেধাজ্ঞায় এখন আটকে গেছেন জেলেরা। একের পর এক নিষেধাজ্ঞার বেড়া জালে বন্দী এখন তারা। ক্ষোভ রয়েছে নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা নিয়েও। তবে জেলে তালিকা হালনাগাদ করে সরকারি সহায়তা নিশ্চিত করার আশ্বাস জেলা প্রশাসকের। বরগুনা থেকে বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালি। বরগুনার পাথরঘাটা সহ সমুদ্র উপকূলের ছোট নদী ও খালে এখন শত শত সমুদ্রগামী মাছ ধরা ট্রলার নোঙর করে আছে, যা ঘূর্ণিঝড় আম্পানে উত্তাল সমুদ্র থেকে নিরাপদ আশ্রয় নিতে উপকূলে আসে। তবে ঘূর্ণিঝড় শেষ হলেও এখন সমুদ্রে চলা 65 দিনের অবরোধে আটকে পড়েছে তারা। লোকসান নিয়ে ফেরা এখন কর্মহীন হাজার হাজার জেলে। অবরোধ আরো 2 দিন থাকা যাইতে মাছটা ধরতে পারতাম যদি বন্যাটা না হইতে। 11 মাসই যায় গেলে অবরোধ ধরতে 1 মাস ঠায় হাতে, এই 1 মাস যায় আবার আমার গেছে এক ট্রিপ দিতে হবে, নাও দিতে পারি। নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তা না পাওয়া ও ফাঁকা সমুদ্রে ভারতীয় জেলেদের মাছ শিকারের অভিযোগ উপকূলের জেলেদের। বাইরে সব মাছ ধরিলেই গেলে এখন আমরা আবার তো গাড়ি বই দিলাম মাছ, অথচ সাগরে মাছ চলে যেতেছে, ওরা ধরে নিতেছে। তা আমাদের লাভটা কোথায়? চাল তো ঠিক মতো পাইনি, এখন 5 বছরের মধ্যে চাল পাইছি মাত্র 1 মাস। তবে প্রতিটি নিষেধাজ্ঞার সময় চাল সহায়তা নিশ্চিত করতে জেলে তালিকা হালনাগাদের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। কেউ কেউ মারা গেছে এবং কেউ কেউ পেশা চেঞ্জ করে অন্যত্র চলে গেছে। আমরা ইতোমধ্যে তার এইটি সংশোধন করার উদ্যোগ নিয়েছি, হয়তো আগামী মাস থেকে সেই কাজটি আমরা করতে পারবো। জেলায় লক্ষাধিক জেলে থাকলেও 45,000 জেলে নিবন্ধিত। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার।
রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন দুই মুক্তিযোদ্ধা, ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ ও মোহাম্মদ নাসিম। পরিবারের কাছে যেতে না পারায় প্রধানমন্ত্রীর আক্ষেপ। করোনায় দেশে আরো 32 জনের মৃত্যু, বেড়ে দাঁড়ালো 1171, নতুন শনাক্ত 3141 জন। ঢাকায় 45 ও চট্টগ্রামের 11টি এলাকা রেড জোন। করোনা পরীক্ষায় বাড়ছে জট, জমে আছে 21,000 নমুনা, ফল পেতে দেরি হওয়ায় ভোগান্তি, উপজেলা পর্যায়ে ল্যাব সুবিধার তাগিদ। মেডিকেল অক্সিজেনের নামে চট্টগ্রামে বিক্রি হচ্ছে মারাত্মক ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। শারীরিক নানা জটিলতার সঙ্গে দুর্ঘটনার শঙ্কা, জড়িত 4 প্রতিষ্ঠান। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।